এই যা, আজকেও দেরি হয়ে গেল। একটু পরেই তো আমার ক্লাস। এখন কি করি? ও মাই গড! ও, আপনারা বুঝতে পারছেন না তাই তো? ইনি হলো আমাদের গল্পের নায়িকা মিম। তিনি বর্তমান পাবনা গভর্নমেন্ট কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষিকা। গল্পের সাথে থাকেন, বাকিটুকু জানতে পারবেন। এখন কি করি আমি? ওই তো সামনে একটা রিক্সা দেখা যায়। মামা, যাবেন? যে যাব হয়ে যাবেন আপনি ম্যাডাম। গভর্নমেন্ট কলেজ মামা। কথাটা বলে আমি রিক্সায় উঠে পড়ি। ওকে, চলেন। যেতে আমার পরিচয়টা তাহলে দিয়ে দিই। আমি হলাম সানজিদা সুলতানা মিম। পড়ালেখা শেষ করে এখন একটি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষিকা পদে আছি। বাড়িতে আমি আর মা বাবা কেউই নেই। ছোট থাকতে বাবা কী জিনিস বুঝিনি। ছোট বয়সে বাবা মারা যায়। মা অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আমাকে পড়ায়। পরিবারের কষ্ট দেখে আমার মধ্যে একটা দেব আসে। আমিও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। পড়াশোনা বাদে কখনো ডানে ভাবে তাকাইনি। ভালোবাসা কী জিনিস কখনো পেয়ে ওঠা হয়নি। পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে আমি আর মা এই তো বেশ আছি। আপনাদের পরিচয় দিতে দিতে আমি কলেজেই চলে আসলাম। তারপরে মিম রিক্সা থেকে নেমে সোজা ক্লাসরুমের উদ্দেশ্যে যায়, কেননা তারা আসতে আসতে 5 মিনিট দেরি হয়ে গেছে। তাই আর অফিস রুমে নাকি সোজা ক্লাসরুমে চলে যায়। গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? তার কথার উদ্দেশ্যে সবাই বলে ভালো আছি, আর প্রতি উত্তর দেয় আপনি ভালো আছেন তো ম্যাম? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে তোমাদের যে লেকচারটা বোঝালাম সেটা তো আশা করি তোমাদের বোঝা উচিত। তো এখন সেটার উপরে তোমাদের প্রশ্ন ধরবো। আশা করি তোমরা সবাই পারবা। ইয়েস ম্যাম, আমরা চেষ্টা করব। আচ্ছা বলো তো, যদি কোনো কিছুর উপরে বোঝায় তাহলে আমরা প্রিপোজিশনে এখানে কি বসাতে পারি? ম্যাম, ওভার বসতে পারি? এই তো, গুড। এরপর মিম একটার পর একটা সবাইকে প্রশ্ন ধরে। দেখতে দেখতে সবাই তার সঠিকভাবে উত্তর দেয়। এর মাঝে মিমের চোখে পড়ে পিছনে একটা ছেলে মাথা নিচু করে বেঞ্চের সাথে বসে আছে। এই ছেলে, তুমি এভাবে বসে আছো কেন? দাঁড়াও বলছি, তাড়াতাড়ি দাঁড়াও। মিমের কথার কোনো প্রতি উত্তর নেই। এভাবে মিম অনেকবার ডাকে, কিন্তু ছেলেটা কোনো সাড়া দেয় না। শেষমেশ উপায় না পেয়ে মিম রেগে ছেলেটার সামনে যায়। এই, তোর কত বড় সাহস! কখন থেকে তোকে ডাকছি? এক চোট দিয়ে দাঁত ভেঙে ফেলবো, বেয়াদব কোথাকার। ম্যাম 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 আমি সরি, বুঝতে পারি নাই। কথাটা শুনে মিমের আরও রাগ বেড়ে যায়। ঠাস করে ছেলেটাকে 2টা থাপ্পড় মেরে দেয়। তারপরে কলার ধরে সবার সামনে ব্ল্যাকবোর্ডে নিয়ে যায়। এই, তোর পোশাকের এই অবস্থা কেন? এই জামা কতদিন ধরে পরে? ময়লার জং ধরে গেছে। বাকি সবার ড্রেস দেখতো। আর তোর এই পোশাক কেন? তোদের মতো বস্তির ছেলে এখানে কি চান্স পায়? কথাটা শুনে সবাই হা হা করে হেসে ওঠে। এই থাম তোমরা। এই, তুই এখন কালকে যে ক্লাসটা নিয়েছি, কি কি বুঝাইছি সব আমাদেরকে বোঝাবে। আমিও এখন তোর স্টুডেন্ট। কথাটা শুনেই সত্যি এবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নিজের কাছেই এতটা খারাপ লাগতে শুরু করলো। মনে হচ্ছিল এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যাই, আর যেন কখনোই এদের মুখ না দেখতে হয়। আসলে কালকে আমি ক্লাসটা পরিপূর্ণ করতে পারি নাই। শেষের দিকে পিছন দরজা দিয়ে ঢুকি। লাস্টের 5 মিনিট করে বুঝতে পারলাম ক্লাসটা প্রিপোজিশনের টপিকে ছিল। তারপর আর সংকোচ না করে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি তো কালকে ক্লাসটা পরিপূর্ণ করতে পারি নাই। কি বললি তুই? কথাটা শুনে ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করলো। তারপরে বলতে থাকলো, হয় আমাদেরকে আজকে তুই বোঝাবি, না হয় সবার সামনে কান ধরে উঠবে বসবে, বস্তির ছেলে। এবার আমার ভিতরটা রাগে যেতে আগুন ধরে গেল। কথাটা শুনে চুপচাপ ব্ল্যাকবোর্ডে চলে গেলাম। তারপর বলতে থাকলাম, প্রিপোজিশন কি? সবাইকে আমাদের জানতে হবে আসলে প্রিপোজিশনটা কি। আমরা যদি বাংলাতে একটু ভেঙে বলছি তাহলে বুঝতে পারবো। আমরা যেটা খাবার খেতে গিয়ে মাঝে মাঝে পানি খাওয়া লাগে,
ঠিক তেমনই ইংরেজির প্রতিটা সেন্টেন্স বলতে গেলে মাঝে মাঝে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন সে ঢাকায় থাকে, এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো সেন্টেন্সটা পাস্ট ফরম্যাটে আছে, কেননা আমরা জানি কোনো ওয়ার্ডের লাস্টে ইডি থাকলে ওইটা পাস্ট ফরম্যাটে থাকে। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি, হি লিভড ঢাকা এমন হয়। কিন্তু আগে বললাম খাবারের সাথে পানি লাগে, আমাদের ঠিক তেমনই এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে। যদি কোনো কিছুর ভিতরে বোঝা যায়, যেমন রুমের ভিতরে, আকাশের ভিতরে, তেমনই আমরা খেয়াল করলে বুঝতে পারবো সেটা ঢাকার ভিতরে থাকে, তাহলে আমরা এখানে ইন বসাবো। তাহলে সেন্টেন্সটা হয় হি লিভড ইন ঢাকা। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তীতে একটু মনোযোগ দিই। এভাবে আস্তে আস্তে করে 30টা মিনিট চলে যায়। অভ্র সুন্দর করে ক্লাসটা পরিপূর্ণ বোঝানো শেষ করে তারপর বলে ওঠে, এবার অন্তত আশা করি প্রিপোজিশন নিয়ে কারোর কোনো সমস্যা নেই। হলো বুঝো, ম্যাডাম 30 দিনে যেটা বোঝাতে পারলো না তুমি একদিনে সবটাই ক্লিয়ার করে দিলে। তারপর আমি সোজা ম্যাডামের কাছে যাই আর বলতে থাকি, আপনি আমার সিনিয়র এবং শিক্ষিকা, আপনার প্রতি আমার অনেক সম্মান আছে। আশা করি আপনার বাড়িতেও মা আছে। কেউ যদি আপনার মাকে নিয়ে কটূক্তি করে, কথা বলে, আপনার কেমন লাগবে? নেন, আপনি আমাকে মারলেন, অপমান করলেন, তারপরও আমি কিছু মনে করিনি। কিন্তু যখন আপনি আমার মাকে নিয়ে কথা বললেন, আমার ভিতরটা মনে হচ্ছিল ফেটে গেছে। সত্যি আপনারা মানুষকে মানুষ মনে করেন না কেন? কলেজে আসার সময় কি কোথাও লেখা ছিল যে প্রতিদিন ভালো ভালো জামা কাপড় পরে আসতে হবে? হ্যাঁ, আমার বাবা নেই, আমি নিজে কাজ করে নিজের পরিবার চালাতে হয়। এখন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বেশি, সারা রাত কাজ করেও পড়ালেখার খরচ চালিয়ে মায়ের মুখে দুবেলা ভাত ডাল দিয়ে নিজে ঠিকঠাক খেতেই পারি না। সেই জায়গায় তো নতুন নতুন জামা কাপড় আমার কাছে অনেক বিলাসিতা। হ্যাঁ, আপনারা তো অনেক বড়লোক ফ্যামিলির, এখানে যারা আছে তারাও অনেক বড়লোক, তাই তারা আজকে নতুন কালারের আবার নতুন নতুন করে পোশাক পরে আসতে পারে, কিন্তু আমি তো এক বছরও একটা পোশাক কেনার সামর্থ্য থাকে না। হ্যাঁ, এই প্রশ্ন কেন আমাকে করলেন? ওই যে উপরে একজন আছে না, তাকে করেন। উনি তো আমাকে এই পৃথিবীতে পাঠাইছে আর আপনাদেরকেও পাঠাইছে। যদি আমার হাতে সব কিছু থাকতো তাহলে তো আমি নিজেই এই জায়গায় থাকতাম না, তাই না? তারপরেও আমি অনেক খুশি, কেননা আর যাই হোক আপনাদের মতো এতটা অহংকারী না। সত্যি তো, সেটা ঠিকই বললো। আমি তো খেয়াল করে ওর দিকে তাকালাম, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝর। ও আর দাঁড়িয়ে না থেকে সোজা পিছনে গিয়ে বসে মাথা নিচু করে। আমি আর কোনো কথা বাড়ালাম না, সবাইকে বললাম আমার নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে। কথাটা বলেই আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসি, সোজা অফিস রুমে চেয়ারে বসে পড়লাম। এসেই আসলে আমার নিজের কাছে এখন খারাপ লাগছে, ছেলেটাকে এতগুলো কথা বললাম, আমার ঠিক হয়নি। কথাগুলো শুনেই মিমের যেন হুঁশ উড়ে গেল। এভাবে দেখতে দেখতে দিনটা চলে যায়। পরের দিন সকালে, মা খাবার হয়েছে? হ্যাঁ রে মা, প্রায় শেষ, আমি আনতেছি। ওকে, তাড়াতাড়ি আমার রুমে নিয়ে আসো। আচ্ছা, আনতেছি। এর 5 মিনিটের মধ্যে মা আমার রুমে খাবার নিয়ে আসলো। তাড়াতাড়ি দাও, খেয়ে আবার কলেজে যেতে হবে। আসতে দিবি তো? এই নে। আচ্ছা মা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। অনেক দিন তোই হলো, একটা দেখে শুনে বিয়ে কর। আমারও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে। তুমি আবার শুরু করলে? তুমি নিজেই দেখো নাই আব্বু তোমার উপর কি অত্যাচারটা করেছে? আমি আর কোনো ছেলে মানুষকে বিশ্বাস করব না, আমার দ্বারা বিয়ে করা হবে না। এই বিষয়ে তুমি আর একটা কথাও বলবে না। এ কথা বললেই তো এমন করিস। আচ্ছা দেখ, তোর যা ভালো হয় কর। এরপর মিম খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজ যেতেই সে রাস্তায় দেখে, এই এটা কালকের ওই ছেলে না? এখানে কি করে দেখি তো। তারপর আমি একটু সামনে গিয়ে দেখি, যা দেখি তা দেখে আমি তো অবাক, কেননা পচা শিশুদের ছেলেটা নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নিজের অজান্তে ঘটনাটা দেখে আমার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠলো আর বলে ফেললাম মাশাল্লাহ। এরপর কলেজে চলে আসলাম।
এভাবে দেখতে দেখতে 10টা বেজে যায়। আজকে ইংলিশ ক্লাস দুপুর 1টায়। আর এইদিকে মিমের কেন জানি এই বুকের মধ্যে অস্থিরতা কাজ করতেছে, কখন ক্লাসে যাবে আর কখনই ছেলেটার সাথে কথা বলবে আর কালকের জন্য সরি বলবে। এখন নিজের কাছে খারাপ লাগতেছে, এমনকি সে টেনশনে কালকে রাতে ঘুমাতে পারে নাই। এইভাবে দেখতে দেখতে 1টা বেজে যায়। মিম তাড়াতাড়ি ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়, গিয়ে সবাইকে বলে, কী ব্যাপার, সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তারপরে আবার চোখ যেন কালকে ছেলেটাকে খুঁজতে থাকে। আমি হেঁটে লাইন পিছু চলে যাই, কিন্তু গিয়ে ছেলেটাকে কোথাও পাই না। আর মুখে একরাশ হতাশা নিয়ে চলে আসি। তারপর কোনো রকম ক্লাসটা নিই এবং আসার সময় জিজ্ঞাসা করি ওই আকাশ, কালকের ছেলেটা কই রে? ওরে তো আজকে দেখতেছি না। ম্যাম জানি না তো, ও প্রতিদিন 2টা ক্লাসের বেশি করে না। বলো কি? কালকে তো দেখে মনে হলো অনেক মেধাবী একজন, তাহলে 2টা ক্লাসের বেশি করে না কেন? ম্যাম শুনেছি এখান থেকে গিয়ে নাকি ইট পাটায় কাজ করে। বুঝতে পারলাম না আকাশ, ওর ব্যাপারে একটু খুলে বলো তো। কই থাকে আর কি করে? আসলে ম্যাম আমি খুব বেশি একটা জানি না, তবে শুনেছি ছোটবেলায় নাকি কারা যেন ওকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়, ওখান থেকে একটা এতিমখানায় যায়, ওখানেই বেড়ে ওঠা। যখন ওর 8 বছর বয়স তখন একটা ফ্যামিলি তাকে দত্তক নেয়, কিন্তু তার 3 বছর পরেই যে আঙ্কেল আর আন্টি দত্তক নেই, হ্যাঁ আঙ্কেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তার যা কিছু ছিল তা ওই আঙ্কেলের ভাই দখল করে নেয়। শেষে ওই আন্টি আর ওকে রাস্তায় বের করে দেয়। এখন শুনে ও নাকি ওই পাশের বস্তিতে থাকে, সারাদিন ইট পাটায় কাজ করে 120 টাকা পায়। সারাদিন বলতেও ভুল, 12টা থেকে বিকাল 5টা। তবে আগে এখানে ক্লাস করে আর ওই 120 টাকায় ওর সংসার চলে। আর শুনেছি সন্ধ্যা থেকে নাকি রাত 10টা পর্যন্ত পাশের গলিতে চায়ের দোকান দেয়, এইটাই দিয়ে ওর পড়ালেখা, তাদের দুজন খাওয়া দাওয়া বেঁচে থাকা চলে। তাহলে ও লেখাপড়া কখন করে? ম্যাম যতটুকু শুনেছি ভোর রাত 10টার পর থেকে যতটুকু পারে পড়ালেখা করে। কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। কাউকে বুঝতে না দিয়ে 2 চোখের পানি আড়াল মুছে নিই। তারপর বলি, আচ্ছা যাও এখন। এরপর আমি অফিস রুমে চলে আসি। এরপর কিছুতেই যেন মিমের মনে শান্তি হচ্ছে না, কেমন যেন অশান্তিতে ওর মন ভরে আছে। একটা ছেলের জীবনে এত কষ্ট, এত স্ট্রাগল কি করে থাকতে পারে? প্রথমে মিম মনে করেছিল ওর জীবনে এমন কষ্ট, কিন্তু এখন তো তা দেখে তার একদম হুঁশি উড়ে যায়। এইভাবে দেখতে দেখতে 3টা দিন চলে যায়। এই 3 দিনেও অভ্র কলেজে আসে না। নেইমার ওয়েট না করতে পেরে একদিন বস্তিতে চলেই যায় বিকালে। কে মা তুমি? কোথায় যাবে এখানে? তোমাকে তো দেখে মনে হচ্ছে না এই এলাকায় থাকো। এই ময়লা আবর্জনার মধ্যে কি করতে আসলে? তাহলে এখানে অভ্র নামের একটা ছেলে থাকে। এখানে কোন গলিতে চায়ের দোকানও আছে। ও, তুমি এই ছেলের কথা বলছো? ছেলেটা অনেক ভালো, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, আবার খুব পরিশ্রমও করে দেখি। ওর বাড়ি ওই গলিতে গিয়ে সামনেরটা। আচ্ছা চাচা। তারপর আমি সোজা চলে যাই, গিয়ে হাত দিয়ে কাগজ সরাই, অভ্র বলে ডাক দিই। ও, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? আসলে আমাদের বাসার সামনে যে গেট হয় না, বড় বড়, বস্তি এলাকায় গেটের পরিবর্তে পলিথিনের কাগজ দিয়ে গেট বানানো থাকে। আশা করি এবার কিছুটা বুঝতে পারছেন। ম্যাম এখানে তুমি 3-4 দিন ধরে কলেজে যাও না কেন? তোমাকে যে কলেজে থেকে যোগাযোগ করবে, তুমি তো ফোন ইউজ করো না, তাই তোমাকে এখন ডাকতে আসা। আসলে আমি ওকে বুঝতে দিলাম না আমি ওকে দেখতে এসেছি। না হয় কী যে ভাববে, যাই হোক।
আসলে ম্যাম কয়দিন ধরে আমার অনেক জ্বর, এজন্যই যেতে পারি নাই। হাসপাতালে যাও না, ডক্টর দেখিছো? না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আর ইউ ম্যাড? পাগল তুমি? দেখি সামনে আসো আগে, আসো। কথাটা বলে ওর কপালে হাত দে। দেখি জ্বর তো মাথা পুড়ে যাচ্ছে। তোমার মাথায় পানি দেয়নি কেউ? না ম্যাডাম, পানি দেওয়ার মতো কে আছে যে দিবে? তুমি যার সাথে থাকো, আই থিঙ্ক তোমার আম্মু কই। কথা বলতেই দেখি ছেলেটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কি ব্যাপার, কাঁদছো কেন? আসলে ম্যাডাম 3 দিন হলো আম্মু মারা গেছে। তুমি কাউকে বলনি কেন? আমার এই পৃথিবীতে আম্মু ছাড়া আর আমার কেউ ছিল না, আমি কাকে বলবো? বিষয়টা বুঝতে পেরে আমি বললাম, দিয়ে রাখবা, বাসের ভিতরে যেতে বলবা না? ম্যাডাম এটা তো বাসা না, এটা ডাস্টবিন বলতে পারেন। এখানে আসলে আপনার জামাতে ময়লা জড়িয়ে যাবে। আবার খোঁচা দিয়ে কথা বলছো? আমি সরি, আসলে বুঝতে পারিনি। ওই দিন না বুঝে অনেক কথা বলে ফেলেছি। আমার উপর রাগ করে থেকো না, আমি আসলে সেদিন বুঝতে পারিনি। আচ্ছা ম্যাডাম হাসেন। আমি তো ভিতরে গিয়ে সত্যিই অবাক, এটা কোন থাকার বাসা হলো? যাই হোক, তোমাদের এখানে কল কোথায়? ম্যাডাম এই তো পাশে। তুমি এখানে বসো, আমি বাইরে গিয়ে একটা বালতিতে একটু পানি নিয়ে আসলাম। কি করছেন? সি সি সি। চর মেরে দেবো বেয়াদব ছেলে, চুপচাপ এখানে শুয়ে পড়ো। ম্যাডামের রাগি মুখ দেখে আমি আর কোনো কথা বললাম না, আমি চুপচাপ শুয়ে পড়লাম। এরপর ম্যাডাম আমার মাথায় পানি দিতে লাগলো। বেশ ভালোই লাগছিল সেই সময়। যখন কপালের উপরে পানি পড়তেছিল তখন সারা শরীরটা কেমন যেন শীতল হয়ে আসতেছিল। আমি যে একটু আগে কষ্টতে কুকড়ে কুকড়ে কাঁদছিলাম ভুলে গেলাম সব কিছু কিছু সময়ের জন্য। এরপর ম্যাডাম সুন্দর করে আমার মাথায় একটা কাপড় দিয়ে মুছে দিল। ওই ওঠো এখন। কেন ম্যাডাম? তা বলে চুপচাপ করো। তো চুপচাপ ম্যাডামের কথা শুনে পোশাক বদলে নিলাম। এই আপনারা আবার কিন্তু উল্টা উল্টা ভাইবেন না। আমি যখন পোশাক চেঞ্জ করছিলাম ম্যাডাম তখন বাইরে ছিল। তারপর চুপচাপ করে ম্যাডামের সাথে হাঁটতে লাগলাম। একটু সামনে যেতে ম্যাডাম একটা রিক্সা নিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ওঠো। উঠবো না, আমি সরি। উঠতে বলতেছি, উঠো। ম্যাম আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি করতেছেন, একটু কি ভেবে করছেন? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি ভেবেই করতেছি। কথাটা বলে ম্যাডাম রিক্সা থেকে নেমে আমাকে রিক্সায় উঠায়, তারপর নিজে ওঠে। এরপর রিক্সা নিয়ে একটা হাসপাতালের সামনে আসে। এরপর আমাকে ডাক্তার দেখায়, তারপরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে। ম্যাডাম এবার হইছে, এখন আমি বাড়িতে যাই। কথাটা বলতেই ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকাই। আমি ভয়েতে মাথা নিচু করে ফেলি। এই ছেলে, এত কথা বলো কেন? আমার এই আঙুল দেখছো? একেবারে খামচি দিয়ে মাংস তুলে নেব। চুপচাপ যা বলে অনুসরণ করো। অনুসরণ তো করবো ঠিক আছে, বাট এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হোপ, বেশি বেশি হচ্ছে না, যা হচ্ছে ঠিক হচ্ছে। তার মুখ দিয়ে যেন আরেকটা কথা না শোনে। কথাটা বলতে অব্র ভয়ে মাথা নিচু করে জড়সড়ি হয়ে যায়। আমি মনে মনে হেসে ফেললাম। পরে একে সোজা নিয়ে একটা মার্কেটে আসলাম। তারপর ম্যাডাম এখানে আসলেন কেন? আসলে আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করব। ওকে ম্যাম, তবে ম্যামের মুখে তার হাজব্যান্ড আছে কথাটা শুনে কেমন জানি আমার ভিতরে খারাপ লাগা কাজ করলো। তারপর বুঝতে পারলাম আমার ভিতরে যে আবেগটা আছে এটা ভুল, যা জেগে জেগে স্বপ্ন দেখার সমান। আর তার হাজব্যান্ড থাকতেই পারে, এতে আমার কি? এই আসো। এরপর আমার জন্য কিছু কেনাকাটা করলাম। এই তুমি এদিকে আসো। আঙ্কেল, এই ছেলের মাপে কিছু প্যান্ট আর টি শার্ট শার্ট দেখান তো। ম্যাডাম আমার মাপের কেন? আমার হাজবেন্ড তোমার সাইজের দেখতে, তাই আর কি বললাম। ও আচ্ছা। তারপর কিছু কেনাকাটা করে মার্কেট থেকে বের হলাম। ম্যাডাম এখন গাড়িতে যাই আমি। এই এত বাড়ি বাড়ি করছো কেন, বুঝলাম না তো। এগুলো বাড়ি পৌঁছে দেবে কে আমায়? আমার সাথে চলো। তারপর আমি ওকে বাড়ি নিয়ে চলে আসি। কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে। আমার পাশে একটা ছেলে দেখতে পেয়ে মা তো অবাক। কিরে মা, ছেলেটা কে? তোমাকে সব বলছি,
আগে ঢুকতে দাও, তারপর বাসায় ঢুকি। এই অব্র, এদিকে আসো। জি ম্যাম, বলেন। এগুলো ওই রুমে নিয়ে যাও। ওখান থেকে যে কোনো একটা সেট তোমার পছন্দ হয় পরে নাও। ম্যাম, এগুলো না আপনার হাজবেন্ডের জন্য। আরেক সেট তোমার জন্য কিনেছিলাম। এখন যাও, ওখানে গিয়ে চেঞ্জ করে আসো। আর আম্মু, তুমি আমার সাথে আসো আমার রুমে। এরপর অভ্র পোশাক পরিবর্তন করতে চলে যায় চুপচাপ, আর মিমের মা মিমের সাথে তার রুমে যায়। রুমে ঢুকতেই মিমের মায়ের প্রশ্ন শুরু। এটা কে? আর ওকে বাসায় আনলি কেন? আর আজ পর্যন্ত কোনো ছেলের সাথে তোর তো কথা বলতে দেখি নাই। তুই একটা ছেলেকে আজ বাসায় আনলি, আরও তোর হাজবেন্ডের কথা বললো। বুঝলাম না, তুই কি বিয়ে করেছিস? আমাকে না বলে এত বড় একটা কাজ করলি, এই জন্য কি তোকে জন্ম দিয়েছিলাম? ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে। থামবা তুমি, আমাকে কিছু বলতে দাও। তাহলে শোনো, ছেলেটা এতিম, ওর কেউ নেই। আর কে যেন ওকে রাস্তার পাশে ফেলে যায়। এতিমখানাতেই বড়। পরে একটা ফ্যামিলি ওকে দত্তক নেয়। তবে একটা রোড অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলির, অর্থাৎ এই ছেলের বাবা মারা যায়, মানে দত্তক বাবা। শেষে তার যা যা ছিল সব দখল করে নেয় ছেলে, আর তার মাকে বাড়ি থেকে বের করে নেয়। বস্তিতে তার পরে তারা থাকতো। ছেলেটা অনেক মেধাবী, আমার কলেজে পড়ালেখা করে। 3 দিন আগে কলেজে আমি ওকে দেখি। তারপর কলেজে যা যা হয় সব কিছু মাকে খুলে বলে। তারপর অনেক দিন না কলেজে অ্যাবসেন্ট দেখে ওকে আমি দেখতে যাই। গিয়ে শুনি 3 দিন আগে নাকি ওর মা মারা যায়। এই পৃথিবীতে ওর আর কেউ নেই। তার উপর ছেলেটা অনেক অসুস্থ, তাই ওই পরিবেশে ফেলে আসতে পারলাম না। এতদিন আমিও তো এভাবেই কষ্ট করে বড় হয়েছি। কতটা কষ্ট হয় আমি তো জানি মা। তাই কেন জানি আমার বিবেকে বাধা দিল ওকে ওখানে রেখে আসতে, আর সেই জন্য বাসায় আনছে। অনেক মেধাবী ছেলে, ওর একটু সহযোগিতা পায় তাহলে অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে পড়ালেখা করে। আমরা না হয় তাকে সেই সুযোগ করে দিই, কি বলো মা? আর বিয়ের বিষয়টা ওকে যদি বলতাম আমি তোমার জন্য পোশাক নিচ্ছি, ও জীবনও নিত না। তাই ওরে মিথ্যে বলেছি, আমার হাজবেন্ডের জন্য নিচ্ছে। কেন, ওর ব্যাকগ্রাউন্ড আমি একটু চেক করে দেখেছি। ও সারা রাত পড়ে, আর দিনে মাত্র 2টা ক্লাস করে, আর বাকি সময় কাজ করে। আবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। এই টাকা দিয়ে ওর পড়ালেখা, নিজের খাওয়া দাওয়া করে যা টাকা বাঁচে থাকে, ওইটা দিয়ে আবার রাস্তার এতিম শিশুদের খায়, তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে দেয়। নিজের থাকার জায়গা নেই সেই ছেলে এমন করেছে। একবার ভেবে দেখো ছেলেটার মন মানসিকতা কতটা ভালো। আর দেখো না, এই শহরে কোটিপতি বাবা, তারা কি তাদের কলকা থাকতো অসহায় গরিব দুঃখী রাস্তার পাশে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায়? ছেলেটা ভিন্নতা দেখো তাদের সাথে। তাহলেও যদি একদিন বড় হতে পারে, ওর মাধ্যমে কতগুলো ছেলে মেয়ের জীবন পরিবর্তন হবে, ভেবে দেখছো? মাশাল্লাহ, আজকে তুই একটা কাজের মতো কাজ করেছিস। আজ থেকে আমার একটা মেয়ে না, আর এক ছেলে এক মেয়ে। ছেলেটার নাম কি? ওর নাম অভ্রমা। বাহ, মাশাল্লাহ, নামটাও তো অনেক সুন্দর। আর মা শোনো, ও একটু পরে আসলে ওরে কিছু বলে 3-4 দিন এখানে রেখে থেকে যেতে বলবা। তারপর 2 দিন গেলে ওকে এখানে পার্মানেন্টলি থেকে যেতে বলবা। একবারে বললে না করে দেবে, বুঝলা? গেলে একেবারে জীবনও থাকবে না। তাই তুমি আস্তে আস্তে করে বোঝাবা, সেটা এখানেই থেকে গেলে ঝরে যাবে। কথাগুলো শেষ নাই হতে অভ্র ড্রেস চেঞ্জ করে চলে আসে। এসেই বলতে থাকে, আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, এখন আমি যাই। ম্যাম, আপনার সাথে কালকে কলেজে ইনশাল্লাহ দেখা হবে। কি যে বলো বাবা, তুমি আমাদের বাসার অতিথি। তাছাড়া একটু আগে আমি তোমার ব্যাপারে মিমের কাছে থেকে সবই শুনলাম। দেখো বাবা, কিছুদিন আমাদের এখানে থেকে যাও না। তোমার তো ওখানে একা একা থাকা
কেমন দেখায় না? তারপরও তোমার আম্মু এখন নাই, বিষয়টা একটু কেমন দেখায়। তাই এখানে কিছুদিন থাকো, মন ভালো হয়ে যাবে, তারপর না হয় যাও। আন্টি, আপনি এমনিতেই অনেক ভালো, আপনার কথা শুনে অনেক খুশি হয়েছে, কিন্তু এখানে থাকাটা তো খুব বেশি ভালো দেখায় না, তাই না? সমাজ বলে তো কিছু একটা আছে, কি ভাববে বিষয়টা যদি একটু খেয়াল করে দেখেন। এখন তো সবাই এই তিল থেকে তাল বানিয়ে দেয়। তুই একটুখানি ছেলে, তোর এত কথা কোথা থেকে আসে? আম্মু যেহেতু বলেছে এখানে থাকতে, তার মানে তুই এখানে থেকে যা, আর একটা কথাও বলবি না। আচ্ছা। থাম, হইছে, ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কথাগুলো শুনে আমার অনেক ভয় করলো। আমি আর কোনো কথা না শুনে সোজা চলে গেলাম ফ্রেশ হতে। অভ্র ফ্রেশ হতে গেলে মিম আর মিমের মা হাসাহাসি শুরু করে দেয় আর বলতে থাকে, দেখছো মা, ও আমাকে কত ভয় পায়। তাই তো দেখলাম। দিকে আমি ফ্রেশ হয়ে এসে বেলকনিতে গিয়ে বাইরের পরিবেশটা দেখছি। এটা আমার কাছে স্বপ্নের মতো। এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে আমি এইভাবে পরিবেশটা দেখবো, খোলা আকাশটা দেখবো, তা কখনো ভাবতেই পারিনি। এর মধ্যেই কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠলাম, আর পিছনে তাকাতেই যাকে দেখি তা তো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি বেলকনিতে কি করো? জানালা দিয়ে চাঁদ দেখতেছি। পাগল ছেলে, জানালা না গো, বেলকনি বলে। আসো দুজন একসাথে তারা গনি, কে কয়টার গুনতে পারি। আমি কি স্বপ্ন দেখছি? আপনি কি সত্যি আমার সেই ইংলিশ ম্যাডাম? এত ম্যাম ম্যাম বলো কেন? তুমি আমার নাম ধরে ডাকবা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন আপনি? শিক্ষিকার কি নাম ধরে ডাকা যায়? থাক, বেশি পেকে গেছো বুঝতে পারছি। নিজেকে আমি পাশে চেয়ারে বসো, চলো গনি। ওকে ম্যাম, 1 2 3। এতগুলো তারা কি করে গুনবো? এই দেখো দেখো, আকাশ দিয়ে আলোর মতো কি যায়। আমি তো ম্যামের দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে গেছি। ম্যাম একটু আগেই হয়তো গোসল করে আসছে, তার চুলগুলো ভেজা। আমার এক হাত ধরে যখন উপরের আলোগুলো দেখতে লাগলো, আমি যেন এক অজানা জগতে হারিয়ে গেলাম। কি হলো, এভাবে আমার দিকে কি দেখো? কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম, আর একটু মুচকি হেসে বললাম, ম্যাম, অধিকাংশ প্লেন এগুলা, কেননা রাতে অসংখ্য প্লেন যায়। খেয়াল করলে দেখবেন কিছু সময় পর পর আকাশ দিয়ে প্লেন যাবে, আবার মাঝে মাঝে উল্কাপিণ্ড হতে পারে। বাহ, তুমি তো সবই বোঝো। এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে। দেখতে দেখতে 3টা দিন চলে যায়। 3 দিন পরে যখন অভ্র বাসায় যেতে যায়, তখন বাবা দেখো, তোমাকে যে কি করে বলবো, কয়েকটা দিনে বুঝতে পারছি তোমার মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখো, আমার ছেলে নেই, তোমারও কোনো ফ্যামিলি নেই। কোথায় যাবা, কি করবা, কি খাবা, সারাক্ষণ আমার টেনশন হবে। তুমি কি চাও তোমার এই মাটাকে সবসময় এভাবে টেনশনের মধ্যে রাখতে? আমি চাই তুমি আমার ছেলে হয়ে আমার বাসাতে থেকে যাও। আমি আমার একটা ছেলে পাবো, তুমি মন খুলে পড়ালেখা করবে। তোমাকে তো এমনি এমনি থাকতে দিব না, তোমাকে কথা দিতে হবে তুমি ভালো করে পড়বে, একজন ভালো প্রশাসনিক ক্যাডার হবে। কথাগুলো শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই। অনেক দিন হলো মায়ের ভালোবাসা পাই না, আর বাবার তো নাই বলি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আন্টিকে ধরে কাঁদতে লাগলাম, আর আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল।